এখানে একটা ছক তোমরা দেখতে পাচ্ছ, একটা চার্টের মতো দেখতে পাচ্ছ, এটাকে পেডিগ্রি বলা হয়। পেডিগ্রি অ্যানালিসিস তোমাদের 12 এর প্র্যাকটিক্যালে আছে। আজকে পেডিগ্রি অ্যানালিসিস নিয়েই বলছি। এই পেডিগ্রি অ্যানালিসিসকে কিন্তু ফ্যামিলি ট্রিও বলা হয়, ঠিক আছে? অর্থাৎ ফ্যামিলির মধ্যে যে রোগগুলো আছে বা আমরা যে রোগগুলো ডিটেক্ট করি, যেরকম হেয়ার লস, পলিড্যাকটাইলি হচ্ছে কি, যখন অধিক সংখ্যক আঙুল থাকে। আমাদের হাতে 5টা আঙুল, 5টা আঙুল ছাড়াও অনেকের এক্সট্রা একটা আঙুল থাকে এখানে বুড়ো আঙুলে। হৃতিক রোশনের ক্ষেত্রে তোমরা দেখবে পলিড্যাকটাইলির কিন্তু উদাহরণ, ঠিক আছে? হিমোফিলিয়া আমাদের অটোসোমাল না রিসেসিভ, সেটা আমরা বুঝতে পারছি এই ফ্যামিলি ট্রি বা পেডিগ্রি অ্যানালিসিসের মাধ্যমে। অর্থাৎ যখন কোনো রোগ নির্ণয় করছি, সেই রোগটা আমাদের মধ্যে যে ইনহেরিট হচ্ছে, মানে বংশানুক্রমিক ভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে, মানে অটোসোমাল নাকি এক্স লিঙ্কড নাকি ওয়াই লিঙ্কড, সেই জিনিসটা আমরা বুঝতে পারি পেডিগ্রি অ্যানালিসিসের মাধ্যমে। ঠিক আছে? এই পেডিগ্রি অ্যানালিসিসের সময় আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হয়। তার কয়েকটা চিহ্ন আছে, আমি তোমাদের করে দেখাচ্ছি সেটা। এখানে যেটা আমি দেখিয়েছি, মজার বিষয় দেখো, এটা হিমোফিলিয়া। তোমরা জানো হিমোফিলিয়া সম্পর্কে, এবং ক্লাস 10-এ তোমাদের 3rd চ্যাপ্টারে তোমরা কয়েকটা জিন ঘটিত যে রোগ আছে তার মধ্যে হিমোফিলিয়া পড়েছো। হিমোফিলিয়া কিন্তু প্রথম চর্চার যে বিষয় হয় বা আবিষ্কার হওয়া শুরু হয় ভিক্টোরিয়ার ফ্যামিলি থেকে। ভিক্টোরিয়ার ফ্যামিলিতে হিমোফিলিয়ায় আক্রান্ত আমরা দেখতে পাই, এবং সেটা নিয়েই এখানে মানে একটা হিস্ট্রি, হিমোফিলিয়ার হিস্ট্রি বলতে পারো, আমরা এখানে দেখছি। এখানে একটা দেখিয়েছি পেডিগ্রি চার্ট, দেখো হিস্ট্রি পড়া হয়ে যাচ্ছে, মজার বিষয়। এই যে এডওয়ার্ড ডিউক অফ কেন্ট, আর এখানে হচ্ছে ভিক্টোরিয়া। হ্যাঁ, আচ্ছা, এদের মধ্যে বিবাহ হলো, এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে কিন্তু বিবাহ বোঝানো হচ্ছে। আচ্ছা, গোল চিহ্ন দ্বারা বলা হচ্ছে ফিমেল, এবং যে বক্সের মতো চিহ্নটা রয়েছে, যেটাকে তোমরা বর্গাকার বা যাই বলো না কেন, স্কোয়ার, সেটা দিয়ে মেল বোঝানো হচ্ছে। হলো? আচ্ছা, এদের দুজনের মধ্যে বিয়ে হচ্ছে। বিয়ে হবার ফলে এই লাইনটা কিন্তু ম্যারেজ লাইন, ঠিক আছে? এইখান থেকে সন্ততি উৎপন্ন হচ্ছে, এখানে একটি মেয়ে হয়েছে, দেখো। আচ্ছা, তার সাথে আবার একটি পুরুষের বিবাহ হয়েছে। তাহলে এইটাকে আমি ফার্স্ট জেনারেশন বলবো, আমি 1 নম্বর লিখলাম। এই জেনারেশনটা হলো 2 নম্বর জেনারেশন। পেডিগ্রির সময় আমরা কিন্তু জেনারেশন কটা নিচ্ছি সেটাও একটা ফ্যাক্ট, ঠিক আছে? মানে আমরা একজনকে যখন পরীক্ষা নিরীক্ষা করছি, তার রোগ সম্পর্কে যখন আমি একটা চার্ট তৈরি করছি, তখন তার বাবা মা, তার বাবা মা, তার আগের জেনারেশন একটা, তাহলে কে তার ছেলে মেয়ে ছিল, তার আগে ভাই বোন কারা ছিল, কার সাথে কার বিয়ে হয়েছিল, এই বিষয়টাকে কিন্তু আমরা দেখছি। একই ফ্যামিলির হলে বাবা মার যখন সন্তান সন্ততি হচ্ছে, ভাই বোন যদি থাকে, তাহলে একটা লম্বা দাগ সেখান থেকে পরপর থাকবে। আর বাইরে থেকে একটা দাগ দিয়ে যেটাকে আমি দেখাচ্ছি, তার মানে কি, সে বিবাহ সূত্রে ওই বংশের সাথে তার পরিচয় হয়েছে। যেরকম এখানে দেখে নাও, এই লাইনটা দিয়ে এই কন্যা, মানে এদের দুজনের কন্যা হয়েছে। এখানে যে বক্সটা দেখা হয়েছে, দেখো বাইরে থেকে এসে যুক্ত হয়েছে, তার মানে এ এই ফ্যামিলির নয়, কিন্তু এ এই পরিবারের সাথে যুক্ত হয়েছে বিবাহ সূত্রে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে এটাকে আমি বলবো তাহলে 3rd জেনারেশন। 3rd জেনারেশনে দেখো, এদের দুজনের মধ্যে যখন বিবাহ হলো, বিবাহর ফলে এখানে একটা পুত্র তৈরি হলো, এবং এই পুত্র হচ্ছে আর কি তার সাথে বিবাহ হয়েছে এখানে এই কন্যাটি, তার মানে এ কিন্তু এদের সন্তান সন্ততি নয়। আচ্ছা, তারপরে তাহলে এদের দুজনের ফলে সন্তান, এই একটি পুরুষ সন্তান। আচ্ছা, এখানে একটি হয়েছে কন্যা সন্তান 2 নম্বর, এখানে 3, এদের একটি পুত্র সন্তান, 4 নম্বর একটি পুত্র সন্তান, 5, 6, 7, 8 এবং 9, ঠিক আছে? তাহলে এদের দুজনের মধ্যে বিবাহ সম্পন্ন হলে এখানে আমি 9 জনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, 9 জনের মধ্যে এই যে এখানে 1 নম্বর, 2 নম্বর, আর থাকছে 8 নম্বর, 9 নম্বর, যাদের বিবাহ সূত্রে যে সন্তান সন্ততি উৎপন্ন হয়েছে সেটাকে আমরা তার পরের জেনারেশনে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা 3 নম্বরের পরে। এবার আমি চলে আসবো এখানে 4th জেনারেশনে, ঠিক আছে? আমি কিন্তু এক্সপ্লেন করছি ধীরে ধীরে যে কিভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাচ্ছে সেইটাকে তোমরা দেখো। এবং এরপরে যখন 4th জেনারেশন দেখছি,
কি দেখবো আমি ফোর্থ জেনারেশনে? দেখো এখানে যে 1 নম্বর যে পুত্র ছিল তার সাথে এর বিয়ে হলো, বিয়ে হওয়ার ফলে এখানে দেখো এখানে এই 1 এবং এই 2, 1 নম্বর হচ্ছে একটি কন্যা সন্তান, 2 নম্বর হলো একটি পুত্র সন্তান। তাহলে 1 নম্বর কন্যা সন্তানের সাথে এর বিয়ে হয়েছে, তার ফলে এখানে ফিফথ জেনারেশনে কি হলো, এই একটি পুত্র সন্তান হলো এবং একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানের সাথে এইখানে বিয়ে হয়েছে এবং তাদের সন্তান সন্ততি হলো, সেটা হলো সিক্সথ জেনারেশন। সেখানে আমি একটি মেল পেলাম, একটি পুরুষ সন্তান পেলাম এবং দুটি কন্যা সন্তান কিন্তু পেলাম। এইভাবেই প্রত্যেক কটাকে করা হয়। তুমি তাহলে এইখানে একই জিনিস দেখতে পাবে, এই ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাবে। এটা হচ্ছে হিমোফিলিয়া বোঝানোর জন্য আমি রয়্যাল ফ্যামিলির কথা বললাম। আচ্ছা, এখানে 1 নম্বর আর 2 নম্বরে আমি দুজন রাজার নাম লিখেছি আর কি, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো প্রশ্ন আসে না, জাস্ট হিস্ট্রিটা বোঝানোর জন্য। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে দেখি। হ্যাঁ, নর্মাল ফিমেল, নর্মাল বাট নন ক্যারিয়ার, ঠিক আছে? তার মানে এ নন ক্যারিয়ার মানে একটি রোগের, হিমোফিলিয়ার ক্ষেত্রে বলছি, হিমোফিলিয়ার ক্যারিয়ার হিসাবে কিন্তু সে কাজ করছে, অর্থাৎ সেটা রিসেসিভ হয়ে রয়েছে, হিমোফিলিয়া রিসেসিভ হয়ে রয়েছে। হলো, এরপরে আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা সিম্বলের মাধ্যমে বুঝতে পারি। পেডিগ্রির ক্ষেত্রে কিন্তু সিম্বলটাই মেন, এবং যখন আমরা লিখি, তোমরা প্র্যাকটিক্যাল খাতাতেও যখন লিখবে, প্রথমে কটা জেনারেশন আছে সেটা লিখে নেবে, 3টে 4টে 5টা 6টা যতগুলো হোক সেই জেনারেশনটা লিখে নেবে। তারপরে হচ্ছে মোট কতজন আছে, সবকটা জেনারেশন মিলে মোট কতজন আছে সেটা লিখলে সেই মোট অতজনের মধ্যে পুত্র কতজন আছে লিখবে, কন্যা কতজন আছে লিখবে, এইভাবে কিন্তু লিখবার নিয়ম। আচ্ছা, এইখানে এই যে স্কোয়ার সাইনটা, এটা দিয়ে আমরা কিন্তু মেল বোঝাচ্ছি, ঠিক আছে? গোল যে সাইনটা, সেটা দিয়ে আমরা ফিমেল বোঝাচ্ছি। এই সাইন এবং এই যে গোল সাইন, এই যে অংশটা, এইটা দিয়ে আমরা কিন্তু বোঝাচ্ছি ম্যারেজ। ম্যারেজ লাইনকে আমি এইভাবে আমরা লিখছি, হচ্ছে। আচ্ছা, এরপরে তোমরা দেখো এখানে আরেকটা সিম্বল থাকছে, সেই সিম্বলে এই যে এইভাবেই কিন্তু লিখতে লিখতে তোমাদের আসতে হবে। একবার দেখে নাও, আমি সরে যাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধে হবে। একটা লাইনে ম্যারেজ লাইন বললাম, কিন্তু যখন এখানে দুটো লাইন, ভালো করে দেখো, দুটো লাইন দিয়ে দেখালাম, তাহলে ম্যারেজ হলো, কিন্তু সেটা রিলেটিভদের মধ্যে হলো, ম্যারেজ উইথিন রিলেটিভস, ঠিক আছে? মানে কাকার মেয়ে, জেঠুর ছেলে, এরকম যখন বিবাহ হচ্ছে বিভিন্ন রয়্যাল ফ্যামিলি গুলোতে আমরা এই ব্যাপারগুলো দেখি, সেই ক্ষেত্রে এই ধরনের। তাহলে একটা লাইন হলো সেটাও ম্যারেজ বোঝাচ্ছে, দুটো লাইন হলো সেটাও ম্যারেজ বোঝাচ্ছে। ভালো করে লিখবার সময় লিখবে, দেখো দুটো লাইন হলে ম্যারেজ উইথিন রিলেটিভস বোঝানো হলো, ঠিক আছে? আচ্ছা, এবার এই দেখো, তাহলে এরা হলো কি পেরেন্টস, ঠিক আছে? এইখান থেকে যে সন্তান সন্ততি উৎপন্ন হলো, তাহলে এইভাবে আমি কি বোঝাচ্ছি, এরা হলো সিবলিং। কে কার সিবলিং? এই যে এরা দুজন পরস্পরের সিবলিং। দুটো কন্যা সন্তানের জায়গায় একটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান হতে পারতো, বা দুটি পুত্র সন্তানও হতে পারতো, মানে মোট কথা এরা দুজন পেরেন্ট এবং এরা হলো সিবলিং, হলো। আচ্ছা, এর পরের ক্ষেত্রে আমি এরকম একটা দাগ দেখব, এবং এখান থেকে যখন এরকম দেখছি, তাহলে সেটা হলো আইডেন্টিক্যাল টুইন, ঠিক আছে? আচ্ছা, এটা এরকম হতে পারতো, পুত্র সন্তানও হতে পারতো, আইডেন্টিক্যাল টুইন হয়ে গেল। তারপরে দেখো, আইডেন্টিক্যাল টুইন মানে কি বুঝতে পারছো তো? যমজ সন্তান যারা, তাদের আইডেন্টিক্যাল টুইন আমরা বলি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হতে পারে, যদি এরকম থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ফ্র্যাটার্নাল টুইন। তাহলে টুইন কিরকম হলো, দুরকম, একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন হলো, একটা ফ্র্যাটার্নাল টুইন হলো। তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আননোন সেক্সও দেখতে পাই, এরকম বরফির মতো একটা শেপ থাকে, এরকম বরফির মতো যখন শেপ থাকে সেটাকে আমরা লিখি সেক্স আননোন, অর্থাৎ মেল না ফিমেল সেটা
ডিটারমাইন করা যায়নি, ওই বরফির মতো শেপটা দিয়ে আমরা লিখছি। আচ্ছা, তারপরে অনেক জায়গায় থাকে আরেকটা লাস্ট এরকম গোল থাকে, গোলের মধ্যে 4 লেখা থাকে, এরকম লেখা থাকলে তোমাকে বুঝতে হবে 4 সিস্টার্স। ঠিক আছে, এটা হলো 4 সিস্টার্স, মানে 4 জনকে বোঝানো হচ্ছে। এবার তোমরা বলবে 4 জনের জায়গায় যদি 5 লেখা থাকে 5 সিস্টার্স হয়ে গেল। আচ্ছা, এইভাবে এছাড়াও আমরা যেটা করি যখন আমরা এফেক্টেড বোঝাই, অনেক ক্ষেত্রে দেখো এরকম এফেক্টেড মেল যদি বোঝাই তাহলে এরকম লাল দিয়ে তাতে এরকম এরকম দিয়ে দিলাম, তাহলে এফেক্টেড হয়ে গেল। আবার এরকম গোল দিয়ে এরকম লাল দিয়ে দিলাম, এটা যদি এফেক্টেড মেল হয় এ এম লিখলাম, তাহলে এটা হলো এফেক্টেড ফিমেল এ এফ, আমি শর্টে লিখলাম, তোমরা এরকম শর্টে লিখবে না। তাহলে এই হলো পুরো জিনিসটা, একবার দেখে নাও। এফেক্টেড মেল, এফেক্টেড ফিমেল, এরকম ভাবে কিন্তু আমরা বিষয়টাকে লিখি। এবার বইতে যখন থাকছে তোমাদের, তখন কোনো একটা জায়গায় বেশি ডার্ক করা থাকছে, কোনো একটা হালকা রং করা থাকছে, এইভাবে আমাদের অ্যাকচুয়ালি পড়তে হয়। এরপরে তোমাদের আমি পলিড্যাকটাইলই দেখাচ্ছি। পলিড্যাকটাইলের উদাহরণ তোমাদের দেখাচ্ছি, দেখো কিভাবে পেডিগ্রি লিখতে হয়। এই যে জেনারেশন 1, জেনারেশন 2 আগের ভিডিওতেও দেখালাম, জেনারেশন 3, জেনারেশন 4 এবং জেনারেশন 5 হয়ে গেল। এবার আমরা কি করব, তাহলে 1 নম্বরে আমি লিখে নিলাম নং অফ জেনারেশন, আমি শর্টে লিখে দেখাচ্ছি, তোমরা যখন লিখবে ডিটেলসে লিখে দেখাবে। তাই নাম্বার অফ জেনারেশন হলো 5টা, ঠিক আছে। 2 নম্বরে আমি কি লিখবো, এখানে মোট কতজন আছে, কতজন আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37, তাহলে টোটাল নং অফ ইন্ডিভিজুয়াল 37 হলো। তোমরা এরকম রাউন্ড করো না, আমি বোঝানোর সুবিধার জন্য করছি। থার্ড পয়েন্টে আমরা কি লিখবো, থার্ড পয়েন্টে লিখবো হচ্ছে যে এখানে এফেক্টেড কজন আছে সেটা যদি আমরা বার করে নিই, তাহলে মাইনাস করে নরমাল কজন সেটা লিখতে সুবিধে হয়। আচ্ছা, এই 37 জনের মধ্যে দেখো এখানে ফিমেল কতজন আছে। টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল 37 এর মধ্যে সবাই কিন্তু এই পরিবারের নয়, এখানে মিটিং হয়েছে, তাহলে বাইরে থেকেও এসেছে। আচ্ছা, সেগুলো আমাদের অত ডিটেলসে লেখার দরকার হয় না, কিন্তু আমরা দেখবো যে এটা অটোসোমাল না সেক্স লিঙ্কড, রিসেসিভ না ডমিনেন্ট, তার জন্য যতটুকু দরকার ততটুকু করছি আমরা। আচ্ছা, এখানে এফেক্টেড ফিমেল আমরা লিখে নেব, এই পুরো পেডিগ্রির মধ্যে এফেক্টেড ফিমেল কতজন আছে। তাহলে এই একজন এফেক্টেড 1 2 3 4 5 6, তাহলে এফেক্টেড ফিমেল 6, ঠিক আছে। তারপরে এফেক্টেড মেল কজন আছে দেখে নি, 1 2 3 4 5 6, এফেক্টেড মেল হয়ে গেল 6। তাহলে 37 থেকে তুমি এই 12 জনকে বাদ দাও, তাহলে তারা হয়ে গেল নরমাল, সেটা আমি লিখছি। তাহলে নরমাল ইন্ডিভিজুয়াল তোমার দাঁড়াচ্ছে দেখো এখানে 25 জন, ঠিক আছে। এই অবধি আমি লিখলাম হচ্ছে এর ডিটেলসটা, এই ফ্যামিলি ডিটেলসটা লিখলাম। আচ্ছা, এরপর আমি 6তে চলে আসব। 6তে এসে কি দেখছি, এদের দুজনের মধ্যে বিবাহ হয়েছে, এই বিবাহের ফলে এখানে হয়েছে একটি কন্যা সন্তান। এই কন্যা সন্তান কেন এফেক্টেড হয়েছে, কারণ এর মা এফেক্টেড এবং এখান থেকে এই জিনটা পেয়েছে, পলিড্যাকটাইলি জিনটা পেলো, তার জন্যই এফেক্টেড হলো। এই পর্যন্ত আমি দেখে নিলাম সেকেন্ড জেনারেশন। থার্ডে এসো, এদের দুজনের মধ্যে যখন বিবাহ হলো, এ কিন্তু একজন নর্মাল পুরুষ, সেখান থেকে আমি এইখানে থার্ড জেনারেশনে কি পাচ্ছি, পেলাম একজন এফেক্টেড মেল পেলাম। এফেক্টেড মেল কেন পেলাম আমি, কারণ মায়ের যে এক্স ক্রোমোজোম সেটা এখানে এসছে, এই এক্স ক্রোমোজোমটা তার আগের জেনারেশন থেকে এসছে, এর আরেকটাও এক্স ক্রোমোজোম পেয়েছে বাবার থেকে, কিন্তু সেটা রিসেসিভ হয়ে গেছে, মায়ের এক্স ক্রোমোজোমটা ডমিনেন্ট হয়েছে, তার জন্যই এফেক্টেড হয়েছিল। এবার এর সাথে যখন এর বিবাহ হয়েছে, তখন কি হচ্ছে, এখানে যে পুত্র সন্তানটি হচ্ছে, পুত্র সন্তানটির মধ্যে
মায়ের এক্স ক্রোমোসোমটা আসছে, যার ফলে সে এফেক্টেড হচ্ছে। আচ্ছা, এইখানে আরেকটি দেখো, এদের যখন বিবাহ হচ্ছে তখন এই যে বরফি শেপড আমি একটু আগেই দেখিয়েছিলাম, তাদের সেক্সটা কিন্তু আননোন। তাহলে এই পেডিগ্রির মধ্যে সেক্স আননোনও রয়েছে। সেটা কজন রয়েছে তুমি দেখে নাও, 1 2 3। আননোন মানে সেক্সটা জানি না, সে এফেক্টেড নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আনএফেক্টেড এর মধ্যেই পড়ছে, কিন্তু নর্মাল ইন্ডিভিজুয়ালের মধ্যেই পড়ছে, শুধু সেক্সটা কতজনের জানি না আমি। এখানে 1 2 3 থাকছে, আর এখানে 4, মানে 4 জনের আমি জানি না। তাহলে আমি লিখে নেব এখানে আননোন সেক্স হচ্ছে 4। এইবার এদের দুজনের ক্ষেত্রে দেখো, এরা কিন্তু সেক্স জানি না, এরা এফেক্টেডও নয়। ফোর্থ জেনারেশনটাকে এবার আমি দেখছি, এদের দুজনের মধ্যে বিবাহ হয়েছে। এই ছেলেটি এদেরই সন্তান, এ আর এ, তার মানে আমি বলতে পারি সিবলিং, ভাই, কিন্তু এ এফেক্টেড নয়, ঠিক আছে। তাহলে মায়ের দেহ থেকে যখন এক্স ক্রোমোসোম এসছে, এই ছেলেটির ক্ষেত্রে কিন্তু ওই যে এক্স ক্রোমোসোম, মানে যেটা ডমিনেন্ট পলিড্যাকটাইলের জন্য সেই এক্স ক্রোমোসোমটা এসছে। ওর ভাইয়ের মধ্যে, এই যে ওর ভাইয়ের ক্ষেত্রে কিন্তু সেই এক্স ক্রোমোসোমটা আসেনি মায়ের দেহ থেকে, ফলে ওর ভাই এফেক্টেড হয়নি। আচ্ছা, তার সন্তানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম কোনো এফেক্টেড এর ব্যাপার নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখবো, যেটা বলছিলাম, এই যে দেখো এখানে তুমি কি পাচ্ছ, একটু আগে পড়লে আইডেন্টিক্যাল টুইন। তাহলে এই থার্ড জেনারেশনের মধ্যে কিন্তু আইডেন্টিক্যাল টুইন রয়েছে। আইডেন্টিক্যাল টুইনের সংখ্যা কটা? একটা হলো আইডেন্টিক্যাল টুইন, তাহলে নং অফ আইডেন্টিক্যাল টুইন থাকছে তোমার একটা। প্রত্যেক কটা জেনারেশন এরকম আমরা দেখতে দেখতে সেখান থেকে যা ইনফরমেশন পাচ্ছি সেগুলোকেই আমি নোট ডাউন করছি। এইভাবেই পুরো ডিটেলসটা আমরা লিখবো। আচ্ছা, তারপরে এরাও এফেক্টেড নয়, আনএফেক্টেড। এইখানে যে কন্যা সন্তানটি হলো, এই এ একজন এফেক্টেড আর এ একজন এফেক্টেড, তার মানে এখান থেকে জিনটা এখানে এসছে, তাই জন্য সে এফেক্টেড হয়েছে। আচ্ছা, এখানে এদের আরেকটা ভাই যে এফেক্টেড নয়, কিন্তু এইখানে আরেকটি কন্যা সন্তান, সে এফেক্টেড। তাহলে তুমি এই সেকেন্ড জেনারেশনের থেকে থার্ড জেনারেশনে যখন দেখছো, এদের ভাই বোনদের মধ্যে দেখো এখানে টোটাল এরা ভাই বোনের সংখ্যা কিন্তু হয়েছে 5। থার্ড জেনারেশনে ভাই বোন 5, মানে সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশনে 5 জন সন্তান সন্ততি উৎপন্ন হয়েছে। সেই 5 জনের মধ্যে থাকছে কি, যে এখানে তোমার এফেক্টেড হচ্ছে দুটো মেয়ে এফেক্টেড আর একটি ছেলে এফেক্টেড, আর বাকি কিন্তু দুটো ছেলে একদমই আনএফেক্টেড হলো। আচ্ছা, এদের যখন বিয়ে হয়েছে, এই থার্ড জেনারেশন থেকে আমি ফোর্থ জেনারেশনে দেখছি, এদের বিয়ের ফলে এই যে দুজন ছেলে, মানে এদেরও 4টে সন্তান হয়েছে। এই 4টে সন্তানের মধ্যে দুটো ছেলের মধ্যেই মায়ের এই এক্স ক্রোমোসোমটা এসছে, যার ফলে তারা এফেক্টেড হয়েছে। এখানে একটি মেয়ে এবং একটি ছেলে যে হয়েছে তারা এফেক্টেড হয়নি। তুমি এই ক্ষেত্রে দেখো, নর্মাল সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশনে নর্মাল মেল রয়েছে, কিন্তু তার বিয়ে হয়েছে একজন এফেক্টেড পলিড্যাকটাইলি যে জিনে আছে সেরকম মহিলার সাথে। তাহলে তাদের যে সন্তান হলো, এই সন্তানদের মধ্যে দেখো একটি কন্যা সন্তান এফেক্টেড হচ্ছে, ঠিক আছে। তাহলে কন্যা সন্তান সেই জিনটা পেয়েছে। এইখানে তুমি আরেকটা জিনিস পেলে, এই যে এই অংশটাকে দেখো, যেটাকে আমি বলছিলাম একটু আগে, সেটা হলো ফ্র্যাটার্নাল টুইন। তাহলে তুমি 8 নম্বর পয়েন্টে লিখতে পারো যে ফোর্থ জেনারেশনে তোমার কিন্তু একটা ফ্র্যাটার্নাল টুইন আছে। তাহলে ফ্র্যাটার্নাল টুইনের সংখ্যা হচ্ছে তোমার 1। তারপরে তুমি এখানে দেখো, এদের দুজনের বিয়ে হলো, বিয়ে হওয়ার ফলে এদের সন্তান হচ্ছে একটি পুত্র সন্তান এখানে যে আনএফেক্টেড, আর একটি পুত্র সন্তান যে এফেক্টেড। এবার এর সাথে যখন একজন নর্মাল ইন্ডিভিজুয়াল ফিমেলের বিয়ে হচ্ছে, এখানে সেক্সটা ডিটারমাইন করা যাচ্ছে না, ঠিক আগের মতোই ফিফথ জেনারেশনেও একটা সেক্স আননোন থেকে যাচ্ছে। ফোর্থ জেনারেশনের আরেকজন, এখানে যে নর্মাল কন্যা সন্তানটি, তার সাথে বিয়ে হয়েছিল, এদের সন্তান একজন, যে ছেলেটি কিনা এফেক্টেড ছিল। তাদের বিবাহের ফলে যে সন্তান সন্ততি উৎপন্ন হলো, আমরা দেখলাম এদের 4টে সন্তান, তার মধ্যে দুটো ছেলে কিন্তু এফেক্টেড এবং একটি ছেলে একটি মেয়ে আনএফেক্টেড, ঠিক আছে। এইটা হলো পুরো এই পেডিগ্রিটার হিস্ট্রি অ্যানালিসিস হলো। এবার এটা অটোসোমাল না রিসিসিভ সেই জিনিসটা আমরা বার করব না, সেক্স লিঙ্ক, সেটা আমরা কিভাবে বার করছি সেটা দেখতে থাকো। আমি অটোসোমাল রিসিসিভ হোক বা
যাই হোক না কেন আমাকে একটা কনক্লুশন ড্র করতে হবে। তাহলে কনক্লুশন যখন ড্র করব আমি প্রত্যেক কটা ক্যারেক্টারিস্টিক দেখতে দেখতে যাব যে কিভাবে বিষয়টা হচ্ছে সেই জিনিসটাকে। আচ্ছা, এইখানে দেখো প্রত্যেকে কটা তুমি জেনারেশনের মধ্যে কি পাচ্ছো? দেখো এখানে পার পেয়েছো, এখানে পেয়েছো, এদের সন্তান সন্ততির মধ্যে হ্যাঁ তুমি পেয়েছো, আবার তার পরের মধ্যেও পেয়েছো। আচ্ছা, এই একটা পয়েন্ট আমি দেখলাম, এটা হলো। এবার এইখানে গিয়েই থেমে গেলে হবে না যে শুধুমাত্র এর এর মধ্যে পেয়েছি ওর মধ্যে পাইনি, ওরকম দেখলে হবে না, পরপর জিনিসটাকে দেখতে হবে। ঠিক আছে, মানে প্রত্যেক কটা অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল, যেটা মানে এভরি অ্যাফেক্টেড চাইল্ড হ্যাজ অ্যান অ্যাফেক্টেড প্যারেন্ট, নো জেনারেশন স্কিপ। দেখো ওই প্রত্যেক কটা জেনারেশনের মধ্যে কিন্তু স্কিপ হয়েছে। ঠিক আছে, আগে আমি দেখছি যে সেটা কি কিভাবে যাচ্ছে, ডমিনেন্ট না রিসেসিভ, সেই জিনিসটাকে বার করার চেষ্টা করছি। প্রত্যেক কটা জেনারেশনের মধ্যে কিন্তু চলে এসছে। হ্যাঁ, এবার দেখো এখানে ইকুয়াল নাম্বারের অ্যাফেক্টেড মেল আর অ্যাফেক্টেড ফিমেল, এই যে 3 নম্বর আর 4 নম্বরে আমি যেটা লিখেছি, এবার বুঝতে পারছো কেন আগে থেকে লিখে নিতে হবে? ইকুয়াল নাম্বার থাকছে এখানে। ঠিক আছে, এই পেডিগ্রিটার কথা আমি বলছি, প্রত্যেক কটা পেডিগ্রিতে কিছু না কিছু এরকম চেঞ্জ হবে, সব জায়গাতেই যে সেটা ইকুয়াল নাম্বার হবে তা নয়। প্রত্যেক কটা পয়েন্ট কিন্তু আমাকে কনক্লুশনের দিকে নিয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে তুমি দেখছো এখানে যে একটা আর কি কি পাচ্ছ, পরের পয়েন্টে দেখো পেরেন্টস দের মধ্যে তুমি এই যে একটা অ্যাফেক্টেড এর ব্যাপার দেখতে পাচ্ছ, যে কোনো একজন ইন্ডিভিজুয়াল কিন্তু অ্যাফেক্টেড। দেখো পেরেন্টস এর ক্ষেত্রে এই যে এই অ্যাফেক্টেড, তাই জন্য তার বাচ্চারা অ্যাফেক্টেড, এই অ্যাফেক্টেড বলে এর বাচ্চা অ্যাফেক্টেড, এই অ্যাফেক্টেড, এই অ্যাফেক্টেড, এই অ্যাফেক্টেড বলেই কিন্তু আবার এরা দুজন অ্যাফেক্টেড হচ্ছে। ঠিক আছে, তারপরে যেটা থাকছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আনএফেক্টেড পিপল যারা থাকে, মানে যার মধ্যে সেই জিনটা নেই, সেই আনএফেক্টেড পিপল যখন আরেকজন এফেক্টেড ইন্ডিভিজুয়ালের সাথে বিয়ে করছে, তখন তাদের যে সন্তান সন্ততি থাকছে সেটা কিন্তু আনএফেক্টেডই থেকে যাচ্ছে। ঠিক আছে, এই যে এ এফেক্টেড, এ আনএফেক্টেড, এদের সন্তান সন্ততির মধ্যে কিন্তু কিছু হয়নি, সেক্সটা ডিটারমাইন করতে পারিনি, কিন্তু তা বলে তারা কিন্তু এফেক্টেড নয়। এই দেখো এদের যে সন্তান হয়েছে তারা কিন্তু প্রত্যেকে অ্যাফেক্টেড নয়, আনএফেক্টেডও রয়েছে। ঠিক আছে, এবার পরের পয়েন্ট আমি কি দেখব, যে মোস্ট অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস হ্যাভ আনএফেক্টেড প্যারেন্টস। এই যে অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল এখানে পাচ্ছি, এই যে, কিন্তু এখানে একজন অ্যাফেক্টেড, আরেকজন কিন্তু আনএফেক্টেড থেকে যাচ্ছে। তাহলে এই যে কোথায় এফেক্টটা থাকছে আর কোথায় থাকছে না, হ্যাঁ, সেখান থেকে আমাকে আস্তে আস্তে কনক্লুশনে আসতে হবে। এইবার তুমি এইখান থেকে একটা জিনিস তো বুঝতে পারছো যে এটা হচ্ছে তোমার কি ট্রেট, আমি কি বললাম, পলিড্যাকটাইলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হচ্ছে, একটা অটোসোমাল ডমিনেন্ট জিন। ঠিক আছে, ডমিনেন্ট কারণ প্রত্যেক কটা জেনারেশনের মধ্যে থাকছে, তাহলে সেটা ডমিনেন্ট আমি জিনিসটা বলতে পারছি, তাহলে আমার কনক্লুশনে আমি ডমিনেন্ট কথাটা বলবো, যেটা ডমিনেন্ট। এবার সেটা অটোসোমাল হচ্ছে না সেক্স লিঙ্কড হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে অলরেডি আমরা পুরোটা স্টাডি করে নিয়েছি সব কটা বিষয় থেকে, এবার আমরা কনক্লুশনে পৌঁছাবো। হলো, প্রত্যেক কটা জায়গায় আমরা জেনারেশনে দেখে নিয়েছি কি কিভাবে এফেক্টেড হয়েছে না হয়েছে, তাহলে সেখান থেকে আমি একটা জিনিস কি বুঝতে পারি, দেখো তোমরা, আমরা ডমিনেন্ট যে হচ্ছে সেটা আমরা বুঝতে পেরে গেছি কিন্তু অলরেডি। ঠিক আছে, তাহলে কনক্লুশনের প্রথমে আমি ডমিনেন্ট কথাটা লিখছি, 2 নম্বর পয়েন্ট কি লিখবো, এবার দেখবো যে এটা কি অটোসোমাল না সেক্স লিঙ্ক। এইখানে দেখো এটা অটোসোমাল, আমি কি করে বুঝতে পারছি, তোমরাও প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে, আমি বেশ কয়েকটা পেডিগ্রি পরের ভিডিওতে দিয়ে দেব, আনসারও আমি বলে দেব, কিন্তু তোমরা প্রথমে প্র্যাকটিস করবে তারপর আনসার মিলাবে। এইখানে প্রত্যেক কটা জেনারেশনে দেখো এদের সন্তান সন্ততি এফেক্টেড, এদের সন্তান সন্ততি এফেক্টেড, এই ক্ষেত্রেও কিন্তু এই দেখো এফেক্টেড। এইখানে এসে কি হলো, এদের দুজনের বিবাহের ফলে এই যে এই জায়গাটাতে যখন আমি দেখছি, মানে ওই জেনারেশনটাকে আমি যখন দেখছি যে সে কি হচ্ছে তোমার ঠিক এই জায়গাটাতে আমি অটোসোমের
কনক্লুশনটাতে আসতে পারছি। তাহলে যখন আমি লিখবো কনক্লুশন, আমি লিখবো অটোজোমাল ডমিনেন্ট। হ্যাঁ, কারণ অটোজোমের মাধ্যমে আসছে, এ কিন্তু এফেক্টেড হয়নি, এ এফেক্টেড হয়ে গেছে। তাহলে এর মধ্যেও তো একটা এক্স গেছে, আবার এর মধ্যেও একটা এক্স গেছে। এরা তো কেউ ফিমেল নয় যে দুটো এক্স পেয়েছে। ভালো করে জিনিসটা বোঝো, এও মেল এও মেল, ফোর্থ জেনারেশনে এও একটা এক্স পেয়েছে, এও একটা এক্স পেয়েছে। ঠিক আছে, এখান থেকে যখন এক্স ক্রোমোজোমটা এসছে, তাহলে নিশ্চয়ই সেই জিনটাকে বহন করে এনেছে, এখানে বহন করে এনেছে। এরা দুজনেই ওয়াই ক্রোমোজোম কার থেকে পেয়েছে? পিতার দেহ থেকে পেয়েছে। কিন্তু এক্স ক্রোমোজোমের মধ্যে যদি সেক্স লিঙ্ক হতো, তাহলে সেটা অবশ্যই দুজনকেই এফেক্ট করতো, দুটো ছেলেকেই এফেক্ট করতো। এখানে সেটা হয়নি। এখানে দেখো এই এক্সটা শুধুমাত্র একটি ছেলেকে, কিন্তু একটি পুত্র সন্তানকে এফেক্ট করেছে। তাহলে এইটুকু অংশের ওপর আমি ভিত্তি করেই কিন্তু আমার কনক্লুশনটাকে ড্র করছি। এরকম প্রত্যেক কটা জেনারেশনেই কিন্তু আমাকে দেখতে হবে কিভাবে বিষয়টা হচ্ছে। তাহলে এটাই একমাত্র রুল আউট হয়ে যাচ্ছে, সেই রুল আউটের জন্যই আমি এটাকে অটোসোমাল বলতে পারছি। তাহলে পলিড্যাকটাইলির ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে পলিড্যাকটাইলি হলো একটা ইনহেরিটেন্স, এবং সেই পলিড্যাকটাইলির ক্ষেত্রে আমরা বলবো কি হচ্ছে, অটোসোমাল ডমিনেন্ট জিন causes polydactyly and autosomal dominant gene। কনক্লুশন লেখার সময় পেডিগ্রিতে লিখতে হয় যে তোমার অটোসোমাল ডমিনেন্ট জিন কজ polydactyly। এইভাবে আমাদের পেডিগ্রি লিখতে হয়, পেডিগ্রি কনক্লুশনে আসতে হয়। পরের ভিডিওতে তোমরা বাকি জিনিসগুলো পেয়ে যাবে প্র্যাকটিস করবার জন্য।